আরে আরে মন্ত্রী মশাই যে ইলিশ কিনলেন বুঝি? না কিনলে বিনি পয়সায় দেবেটাকে শুনি। সে কথা আমি বলছি নে, মানে জানতে চাচ্ছি কত করে নিল। দাম শুনে তোমার কাজ কি বাপু? তুমি তো আর দামটা দিয়ে দেবে না। তবু শুনি না একবার। আগের বেটা দাম নিয়ে বড্ড ধ্যান তাড়া করছিল, একে বরং একটু চমকে দিই। মাত্র 150 টাকা কিলো। 150? সত্যি 150 করে? তবে আর বলছি কি হে, সস্তায় হয়েছে কি বলো? খুবই সস্তায় পেয়ে গেছেন। অনেক দিন ওই মাছটার স্বাদ পাইনি। আপনি যদি কর্তা মারে বলে না, না বেশি নয়, এই 2-1 পিস যদি পাঠিয়ে দেন। এই বেটা দেখছি এক কাটি বাড়া, কিছু বললে নাকি? হ্যাঁ না না, বলছিলাম কি কর্তা মারে বলে যদি। বলবো বলবো, কথা মারে নিশ্চয়ই বলবো, নিশ্চয়ই বলবো। ধন্যবাদ। এ তো দেখি ইলিশ কিনে মহা ঝামেলা হলো। সকলেই দাম জানতে চায়। আরে বাবা, বাজারে গিয়ে দাম করলেই তো লাটা চুকে যায়। যত সব। আরে মন্ত্রী মশাই যে ইলিশ কিনে ফিরছেন বুঝি? আরো একজন হাতে ইলিশ দেখেও জিজ্ঞাসা করা চাই, ইলিশ কিনে ফিরছেন বুঝি? দেখতেই তো বাচ্চা বাবু, এগুলো ইলিশ, রুই কাতলা নয়। তা সস্তায় পেয়ে নিয়ে এলাম দুটো। বস্তায়? বলেন কি বস্তায় করে ইলিশ মাছ বিকোচ্ছে নাকি? কোথায়? এ তো দেখি বদ্ধ কালা। বস্তা নয়, বস্তা নয়, সস্তা সস্তা, মানে কম দাম, বুঝেছো? ও, সস্তায় পেয়ে গেলেন? তা বলবেন তো। তা এমন চেঁচাচ্ছেন কেন? আমি কি কালা নাকি? যাকে যাকে ওসব কথা। সস্তা বলতে কত সস্তা মন্ত্রী মশাই? মানে ঠিক কত করে নিল? একদম জলের দরে। ফলের দরে ইলিশ মাছ? সস্তাই বটে, সস্তা, ঠিক বলেছেন। তা কবে হচ্ছে ইলিশের ভোজ? আমার শ্রাদ্ধে। আজ রাতে? বলেন কি? তা বেশ, আমি আজ রাতেই না হয় একবার হাজির হয়ে যাবো। কিছু বললে? পিছু পিছু চলতে পারলে তো ভালোই হতো। তবে তবে একটা জরুরি কাজ আছে কিনা? এ তো দেখছি মহা ফ্যাসাদ। পেশাদ? আগে আপনাদের পেশাদ পাওয়া তো ভাগ্যের ব্যাপার। এখন তবে যাই মন্ত্রী মশাই, কি বলেন? যাই তবে। মাথা গেল, আর কাউকে দাম টাম বলতে হবে না। গিন্নি, ও গিন্নি, আরে গেলে কোথায়? ও গিন্নি, চেঁচাচ্ছ কেন? উমা, কি সুন্দর ইলিশ মাছটা এনেছো গো! কত দাম নিল গো? চাপ বাবা, এখানেও সেই দামের গপ্প। নিকুচি করেছে দামে। এই রইল তোমার ইলিশ, যা পড়ো রাঁধো। আমি আমি চললুম রাজ দরবার। কি ব্যাপার মন্ত্রী, আজ এত দেরি হলো যে? একটু বাজারের দিকে গিয়েছিলাম। সে কি মন্ত্রী, মাইনে দেবার ভয়ে বাড়ির কাজের লোককে তাড়িয়ে দিয়েছেন নাকি? না মহারাজ, তা নয়। তবে কিনা, তবে তবে কি মন্ত্রী? আসলে মহারাজ, গিন্নি কদিন যাবৎ বড্ড ইলিশ ইলিশ করছিল, তাই আমি নিজে গিয়ে তা বলবো কি মহারাজ, ইয়া বড় বড় ইলিশ ধরা পড়েছে। ধরা পড়েছে? বলেন কি মন্ত্রী? ইলিশা চোর না ডাকাত যে ধরা পড়বে? আগে ধরা পড়েছে মানে জেলেদের জালে উঠেছে। ভাই বলুন। সত্যি মহারাজ, এমন ইলিশ আমি বাপির জন্মে দেখিনি। আহা, আহা, কি তার সাইজ, কি তার চেকনাই, চোখে দেখলে মনটা একেবারে জুড়িয়ে যায় মহারাজ। চোখে দেখার বদলে চেখে দেখাটাই বোধ হয় বুদ্ধিমানের কাজ। যাক, তা মন্ত্রী মশাই, আপনি কি আমার মন্ত্রিত্ব ছেড়ে ইলিশ মাছের ব্যবসা শুরু করবেন নাকি? এ কথা কেন বলছেন মহারাজ? বলছি কি আর সাধে মন্ত্রী,
আপনি যেভাবে এই ইলিশ ইলিশ করে খেপে উঠেছেন তাতে কোনো কিছুই অসম্ভব নয়। ঠিক তা নয় মহারাজ, আসলে এটা ইলিশের মরশুম কিনা, যেখানেই যান শুধুই ইলিশের গল্প। আসলে এটা যে ইলিশের মরশুম সেটা না একেবারেই ভুলে গিয়েছিল। আপনি ঠিকই বলেছেন, এই সময়ে ইলিশের গল্প বন্ধ করা প্রায় অসম্ভব। তোরা যে যা বলিস ভাই, আমার শুধুই ইলিশ চাই। সকালে চাই, দুপুরে চাই, রাতেও ইলিশ চাই। আমার শুধুই ইলিশ চাই। মহারাজ, ইলিশ কিনে ফেরার পথে কত লোক যে দাম জিজ্ঞাসা করেছে, কি বলবো মহারাজ। তা আমার দরবার থেকে বাজারের দূরত্ব কত মহামন্ত্রী? প্রায় মিনিট 10 রাস্তা। 10 মিনিট? আচ্ছা গোপাল, ইলিশ হাতে এই 10 মিনিটের পথ কি তুমি আসতে পারবে, যাতে কেউ দাম জানতে না চায়? মহারাজ, এটা এমন কি কঠিন কাজ মহারাজ? বেশ বেশ, তুমি যদি বাজার থেকে একটা এই বড় সড়ো ইলিশ মাছ হাতে নিয়ে প্রকাশ্য রাজপথ দিয়ে আমার দরবারে উপস্থিত হতে পারো, এবং যদি কেউ তোমাকে ইলিশ মাছের দাম জিজ্ঞাসা না করে, তাহলে তোমাকে আমি 500 টাকা পুরস্কার দেবো। কি তুমি রাজি তো? আমি রাজি মহারাজ। কিন্তু ভুল করেও কেউ যদি ইলিশের দাম জিজ্ঞাসা করে, তাহলে কিন্তু বুঝতেই পারছ, তোমার ওই 500 টাকা জরিমানা দিতে হবে। আর এটাই আমার শর্ত। আপনার শর্ত শিরোধার্য মহারাজ। আজ নির্ঘাত তুমি ঠকবে গোপাল, নির্ঘাত ঠকবে। পুরস্কার পাওয়া তো দূরের কথা, তুমি বরং জরিমানার 500 টাকা ট্যাঁকে গুজে মাছ কিনতে যাও। সে দেখা যাবে মন্ত্রী মশাই। তাহলে আমাকে মাছের দামটা দিন মহারাজ। ধন্যবাদ। এবার আমাকে তবে আসতে আজ্ঞা দিন মহারাজ। ঠিক আছে গোপাল, তাহলে শুভস্য শীঘ্রম। তুমি এখনই রওনা হয়ে যাও। আজ্ঞে মহারাজ, এই গেলুম আর এই এলুম। তোরা যে যা বলিস ভাই, আমার শুধুই ইলিশ চাই। সকালে চাই, দুপুরে চাই, রাতেও ইলিশ চাই। আমার শুধুই ইলিশ চাই। মন্ত্রী, বলতে আজ্ঞা হোক মহারাজ। আপনি আপনার বিশ্বস্ত কোনো লোককে পাঠান, যে গোপালকে অনুসরণ করবে আর রাজপথে যা যা ঘটেছে তার বর্ণনা দেবে। কিন্তু সাবধান, গোপাল যেন ঘুণাক্ষরেও কিছু টের না পায়। আপনি নিশ্চিন্তে থাকুন মহারাজ, আমি আমার সবচেয়ে বিশ্বস্ত অনুচরকে পাঠাচ্ছি। ফিরে এসে ও সবিস্তারে আপনাকে সব জানাবে। বেটা ভাঁড়ের সব জারি জুরি আজই খতম হবে। ঠিক আছে, আমি তাহলে এখন একটু বিশ্রামে যাচ্ছি, আপনারাও আসুন। বটা আছো নাকি? ভেতরে আসতে আজ্ঞা হোক হুজুর। তার দরকার নেই, তোমাকে একটা গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব দিতে এসেছি বটা। কাজটা করা চাই কিন্তু। নিশ্চয়ই নিশ্চয়ই, কি করতে হবে শুধু বলুন। শোনো, মহারাজ গোপালকে ইলিশ মাছ কিনতে পাঠিয়েছে। তুমি এক্ষুনি বাজারে চলে যাও। গোপাল মাছ নিয়ে ফেরার সময় যেভাবেই হোক মাছের দামটা জেনে নিতে হবে, বুঝেছো? কিন্তু সাবধান, আমি যে তোমাকে পাঠিয়েছি সে কথা ঘুণাক্ষরেও যেন কেউ জানতে না পারে। আপনি নিশ্চিন্তে থাকুন মন্ত্রী মশাই। ঠিক আছে ঠিক আছে, তুমি রওনা দাও, রাজসভায় দেখা হবে, কেমন? হ্যাঁ, কি গো, পাগল টাগল হয়ে গেলে নাকি? এইসব ছাই বর্ষ মাগতেছে বড়। ও গো, আমার কি হলো গো? ওনাকে বোধহয় তেনারা ভর করেছে। ও গো, কি হলো গো? রাম 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 রাম। ও গো, তুমি মরা কান্না থামাবে কিন্নি? থামবো কি গো? তেনারা তোমাকে ধরলেন আর আমি, ও মা গো। ধুর তেরি ছাই। আরে বাবা, ইলিশ মাছ কিনতে যাচ্ছে কিনা, তাই তাই এসব ছাই বর্ষ মাগছো? হাতে কড়কড়ে
500 টাকা এনে দিলে বুঝবে এই সাজের কি মহিমা। যাক, এখন আমি তৈরি, এবার চলে গিন্নি, টাটা। দেখ দেখ, লোকটা দিগম্বর, আঙুলটাকে তো আগে কখনো দেখিনি। কিন্তু আমার যেন কেমন চেনা চেনা লাগছে। তা তো লাগবে, রাঁচি থেকে ফিরলি কি না? আহা আহা আহা, ইলিশ মাছ দেখছি, তা কত। ধরেছি ধরেছি জাহাপনা, আসল অপরাধীকে পাকড়াও করেছি। এই চুপ করে দাঁড়িয়ে থাক, আমি নিজে তোর শাস্তি দেব। কি ব্যাটা সত্যি সত্যি পাগল হয়ে গেল নাকি? বলা যায় না, ইটটা যদি সত্যি সত্যি ছুঁড়ে দেয়। এই কাজ নেই আর দাম জানায়। চাচা, আপন প্রাণ বাঁচা। ওরে বাবা, বেটা, ঘুঘু দেখেছো? ঘুঘুর ফাঁদ দেখনি? এই নির্ঘাত মন্ত্রী মশাইয়ের কাজ। না হলে আগ বাড়িয়ে কেন বলতে যাবে? গোপাল, সে কি তোমার এই অবস্থা কেন? আগে এটার জন্য হুজুর, তার মানে? আপনার কথা মতো ইলিশ এনেছি মহারাজ, কিন্তু বিশ্বাস করুন, মাছের দাম নিয়ে কেউ কোনো প্রশ্নই করেনি মহারাজ। বটি, মন্ত্রী, আপনার অনুচরদের ডাকুন। আমি হাজির মহারাজ। তুমি দেখেছো গোপালকে ইলিশের দাম নিয়ে কেউ কিচ্ছু বলেনি? হ্যাঁ মহারাজ, দেখেছি, কিন্তু কিন্তু কি? মানে গোপাল ভাঁড় পাগল হয়ে গেছে। কি? আজ্ঞে মহারাজ, পাগল না সাজলে মন্ত্রী মশাই আজ যে জিতে যেতেন। তার মানে? মানে আর কিছুই নয় মহারাজ, মন্ত্রী মশাইয়ের অনুচরই আমাকে দাম জিজ্ঞেস করতে যাচ্ছিল, তাই বাধ্য হয়ে। ব্যাপারটা একটু খুলে বলবে গোপাল? তবে শুনুন মহারাজ, লোকটা দিগম্বর। ইলিশ মাছ দেখছি, তা কত। আসল অপরাধীকে পাকড়াও করেছি। ব্যাটা সত্যি সত্যি পাগল হয়ে গেল নাকি? ওরে বাবা, কি মন্ত্রী মশাই, গোপালের সঙ্গে আর লাগবে? হ্যাঁ, আমায় ক্ষমা করে দিন মহারাজ, আমি দুঃখিত। না না, শুধু দুঃখিত হলেই চলবে না। আমি তো গোপালকে 500 টাকা পুরস্কার দিচ্ছি, শাস্তি হিসেবে আপনাকেও 500 টাকা দিতে হবে। এই নাও গোপাল, আমার প্রায়শ্চিত্ত হোক। সত্যি তোমার জবাব নেই গোপাল, তোমার তুলনা শুধু তুমি। এই নাও তোমার পুরস্কারের টাকা, আর মাছটাও তুমি নিয়েই যাও। মহারাজের জয় হোক। তোরা যে যা বললিস ভাই, আমার শুধুই ইলিশ চাই। সকালে চাই, দুপুরে চাই, রাতেও ইলিশ চাই। আমার শুধুই ইলিশ চাই। কি মজা গোপাল দাদুর পাগল সাজা, কি মজা গোপাল সাজা। ঠিক আছে ঠিক আছে, আজ তোরা সব বাড়ি যা, আমাকে এখন আবার দরবারে যেতে হবে। যাই। চল চল চল। জিজ্ঞাসা না করে পারছি না। ওহ, আবার কি কথা? বলে ফেলো, বলে ফেলো। মহারাজ, নবাব সাধারণত গোমাংসই খুবই পছন্দ করেন, কিন্তু এটা তো হিন্দু রাজ্য, এখানে গোমাংস তো পাওয়াও যাবে না। কিন্তু নবাব যদি জেদ ধরেন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছো মন্ত্রী। সেক্ষেত্রে আমাদের নবাবকে উত্তম রূপে খাসি আর মোরগের মাংস খাইয়ে মন ভরাতে হবে, এছাড়া আর উপায় কি? হ্যাঁ, আর তাতেও উপায় না হলে হাতের কাছেই তো আছে আমাদের কৃষ্ণনগরের বিখ্যাত সরপুরিয়া রাজভোগ।
এর স্বাদে আর গন্ধে নবাব গোমাংসের কথা ভুলেই যাবে। ঠিক বলেছ গোপাল, নবাবের এমন খাতিরদারি করতে হবে যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে। তাহলে আপনারা এবার তৈরি হয়ে নিন, আজ থেকেই কাজে লেগে পড়ুন, আর একদম সময় নষ্ট নয়। বাহ, বহুত খুব, বড়ই জবরদস্ত চিজ। কি নাম বললেন এই খাবারের? আগে হুজুর সরপুরিয়া, আমাদের রাজ্যের সব থেকে জনপ্রিয় মিষ্টি। তা আমাদের বাবুর্চিকে শিখিয়ে দিলে সে এরকম জবরদস্ত জিনিস নিশ্চয়ই পাকাতে পারবে। নিশ্চয়ই জাহাপনা। তাছাড়া মোগলাই খানার সাথে সরপুরিয়া বেশ ভালোই লাগবে বোধহয়। ভালোই লাগবে, আর তার সাথে একটু মোগলাই গরম মশলা মেশালে স্বাদ আরো বেড়ে যাবে। মিষ্টিতে গরম মশলা বাবার জন্মেও শুনিনি। কিছু কি আপনি বলতে চাইছেন? না 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 না, মানে আপনার ভাবনা খুবই ভালো হুজুর। আমাদের ময়রা আপনার বাবুর্চিকে সব শিখিয়ে দেবে। কি হলো, বাইরে এত গোলমাল কিসের? একবার দেখো তো। এ কি অবস্থা হয়েছে তোমার? কে এমন করলো? হুজুর ষাঁড়, ছাউনিতে ষাঁড় পড়েছে হুজুর, ষাঁড়। ষাঁড়? ষাঁড় এলো কোত্থেকে? কিচ্ছু বুঝতে পারছি না হুজুর, প্রত্যেকে যেন এসে পড়েছে, পুরো শিবির একেবারে লন্ড ভন্ড করে দিচ্ছে হুজুর। ওই যে শুনুন আবার ডাকছে। ব্যাপারটা একবার নিজের চোখে দেখতে হচ্ছে। এই তোমরা সব চলো তো, একবার দেখি। কোথায় কোথায় সেই বেয়াদব? আজকে আমি বহুত খুব, কি চমৎকার ষাঁড়, কি নধুর দেহ, যেন তেল চুইয়ে পড়ছে। একেবারে জবরদস্ত গোস্ত। হুজুর আমরা সবাই মিলে এখনই ওটাকে তাড়িয়ে দিচ্ছি। এই না, তাড়িও না, ইসকো পাকড়ো। পাকড়ো মানে? কি সুন্দর শরীর, চমৎকার মাংস হবে। বেটাকে ভালো করে ধর, আর শুনে রাখ, কাল এই ষাঁড়টাকেই জবাই করে আমার খানা পাকানো হবে। এই মাটি করেছে, এই যে মহারাজ কৃষ্ণচন্দ্রের পিতৃশ্রাদ্ধের বিসর্গসার এবার নবাবের কবলে পড়েছে। ওর আর রক্ষে নেই। যাই তাড়াতাড়ি রাজসভায় যেতে হবে। খবরটা শুনলে মহারাজ নির্ঘাত মূর্ছা যাবেন। জাহাপনা, এবার আমাকে বিদায় দিন, রাজসভায় যেতে হবে, অনেক কাজ পড়ে আছে। হ্যাঁ, এবার আপনি আসুন। আর আগামীকাল আমি এখানে একটা বিরাট ভোজসভার আয়োজন করছি। কাল তাই আপনাদের মহারাজকে এখানে আসতে বলবেন। রাজাকে কাল আমি আদা দিয়ে ষাঁড়ের কোরমা খাওয়াবো, বুঝলেন? ঠিক আছে, সেলাম হুজুর। আদাব। আদাব আদাব। হ্যাঁ, আদা দিয়ে কোরমা হবে কাল। একই কথা শোনালে মহামন্ত্রী, এ আমি কি চরম ধর্ম সংকটে পড়লাম। আমার পিতা শ্রাদ্ধে উৎসর্গ করে ষাঁড়টাকে ধর্মের নামে ছেড়ে দিয়েছিলাম। বৃষোৎসর্গের বৃষ মারা পড়লে যে
আমার পিতৃপুরুষ নরকে যাবে। কিন্তু নবাবের হাত থেকে ওকে উদ্ধার করার উপায়ই বা কি? নবাব যাকে খেতে চাইছেন তাকে ছিনিয়ে আনার চেষ্টা মানে তো রাজদ্রোহ বই তো কিছু নয়। তাই তো, ওরে বাবা, সর্বনাশ হয়ে গেল, সর্বনাশ হয়ে গেল। হিন্দুর নগরে গো হত্যা হলো। আমার পিতৃপুরুষের নরকবাস হবে, কোনো উপায় নেই ঠেকাবার। যত সব বদমাস নবাব। আমাদের এ কি সর্বনাশ হলো, কি সর্বনাশ হলো! থামুন, বিপদের সময় একটা বুদ্ধি দেওয়ার নাম নেই, আবার নাকি কান্না কাঁদতে লেগেছে। সবাই সবাই একদম চুপ করে থাকবেন। আমাকে আমাকে একা ভাবতে দিন তো, দেখি দেখি কোনো শেষ রক্ষা করতে পারি কিনা। আগে মাফ করবেন মহারাজ, আমার উপর ভার দিলে আমি ষাটটাকে নবাবের কবল থেকে খালাস করে আনতে পারি। কার সাথে টক্কর দিতে হবে বুঝতে পারছো? এ হলো স্বয়ং মুর্শিদাবাদের নবাব। আমার উপর ভরসা রাখুন মহারাজ, আমার জেদ তো আপনি ভালো করেই জানেন। তুমি বোধহয় নবাবকে ঠিকভাবে চেনো না। নবাবের মতো বদরাগী লোক রসিকতায় ভোলেন না। আপনাদের নবাবও কিন্তু আমাকে সম্যকভাবে চেনেন না। আপনি বলুন না মহারাজ, আমার দৌড় ওনার জানা আছে কি? তুমি ঠিক কি করতে চাও? আমি তো কিছুই ভেবে কুল পাচ্ছি না। আপনি শুধু একটা ছোট্ট কাজ করুন। ছোট্ট কাজ? ছোট্ট কাজ কিরকম? শুনুন মহারাজ, আর আপনি নবাবের নামে একখানি পত্র পাঠান। আমার কথা বলুন 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 বলুন, আপনি আমাকে পাঠাচ্ছেন। তোমাকে পাঠাচ্ছি? কেন? কেন? স্রেফ নবাবের মনটা একটু ফুরফুরে করে দেবার জন্য আপনি আমাকে পাঠাচ্ছেন। গোপাল, আমার কিন্তু ভয় করছে। তুমি কাজ হাসিল করতে পারবে তো? ধরে নিন আপনার ষাঁড় আপনি ফেরত পেয়ে গেছেন। দেখুন এবার আপনার গোপালের খেল দেখুন। বেশ, তোমার কথা মতোই কাজ হবে। এই আমি চিঠি লিখে দিচ্ছি। প্রণাম মহারাজ, এই চললাম আমি ষাঁড় উদ্ধার অভিযানে। সেলাম হুজুর, আপনার চরণে এই দাসের শত কোটি সেলাম। আরে এ কে উজির? জাহাপানা, এ হলো গোপাল ভাঁড়, মহারাজ কৃষ্ণচন্দ্রের সভার একজন রসিক লোক। নবাবের দিল খুশ রাখবার জন্যেই রাজাজি একে পাঠিয়েছেন। দিলখুশ? বেশ বেশ। গোপাল, তোমার নাম আমি শুনেছি বটে। ঠিক আছে, তুমি আমার দিল খুশ করে দাও। হ্যাঁ, মাফ করবেন জাহাপনা, আমি এসেছিলাম আপনার দিল খুশ করার জন্য, কিন্তু এখানে এসে আমার দিল নাখুশ হয়ে গেল হুজুর। কেন 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 কেন? আমি একটা বিচ্ছিরি দৃশ্য দেখতে পেয়েছি এখানে। ইস, ছ্যা, 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 থু, 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 থু। কি দৃশ্য তুমি দেখলে যে এত নফরত? হুজুর, ওই নোংরা সাপটা কেন আপনার পবিত্র শিবিরে বেঁধে রেখেছেন জাহাপনা? নোংরা বলছো কেন? বেশ তাগড়াই আছে, ভালো গোস্ত হবে। হ্যাঁ হুজুর, খেয়ে ফেলুন, খেয়ে ফেলুন, যত তাড়াতাড়ি পারেন সাপটাকে খেয়ে ফেলুন। তুমি হিন্দু হয়ে ষাঁড় খাওয়ার কথা বলছো? হুজুর, ওই সাপটা বড়ই নোংরা। ও যা উৎপাত করে, গোটা দেশের লোক ওর জ্বালায় একেবারে অস্থির হয়ে যায় হুজুর। কে উৎপাত করে? গুটিয়ে দেয়? না হুজুর, তাহলে তো ল্যাটা চুকেই যেত। কিন্তু ওই সার যা করে, এই ও ও আমি মুখে আনতে পারবো না হুজুর। রামো রামো থু থু থু। আরে বলেই ফেলো না, কি কাজ করে? কি আর বলবো জাহাপনা, ওর জ্বালায় মাঠে কারোর বড় বাইরে করার উপায় নেই। কেন কেন কেন? কেন বলবো? বলেই ফেলি। হ্যাঁ, মানে ও মল ভিন্ন, মানে ওই ওই নোংরা ভিন্ন আর কি, আর কিছুই খায় না, মানে ওই গু খেয়ে কষা।
গু খেকো ষাঁড়। হুজুর, ষাঁড়টা ওই গুয়ের লোভেই মাঠে মাঠে ঘোরে। কোনো লোককে মাঠে বসতে দেখলেই হলো তাকে গুটিয়ে একেবারে তুলে দিয়ে তার ময়লাটা খেয়ে ফেলে। ছি ছি ছি, ছ্যা, 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 ছ্যা। হ্যাঁ জাহাপনা, ওকে আপনি ওই যত তাড়াতাড়ি খেয়ে ফেলুন। হ্যাঁ, ওকে আপনি যত তাড়াতাড়ি খাবেন ততই আমাদের মঙ্গল। দেশের লোক নিশ্চিন্ত হয়ে মাঠে বসুক। তবা 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 তবা, এই ষাঁড়ের মাংস আমি খেতে চেয়েছিলাম। আপনি কি অসুস্থ বোধ করছেন জাহাপনা? না 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 না, মানে ঠিক আছে ঠিক আছে। এই 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 ষাঁড়টাকে এক্ষুনি বিদায় কর। হুজুর, ষাঁড়টার শরীর স্বাস্থ্য ভালোই, বেশ এই উপাদেয় মাংস হতো হুজুর। না হয় একটু ওই মলি খায় আর কি। না 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 না, ওকে দূর করো দূর করো। আর উজির, এক্ষুনি আমার মুর্শিদাবাদ ফেরার ব্যবস্থা করো, এক্ষুনি এক্ষুনি। জো হুকুম জাহাপানা। হুজুরের যেমন মরছি। আমি আসছি হুজুর, আদাব। হাট হাট, ওর দড়ি খুলে দে, যা 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 যা। ধন্য ধন্য তুমি গোপাল, চমৎকার চমৎকার তুই। ভাবা যায় না, তুই আজ আমাকে ধর্ম সংকট থেকে বাঁচালে। মন্ত্রী মন্ত্রী, গোপালকে 2000 টাকা পুরস্কার দাও এক্ষুনি। মহারাজের জয় হোক। ব্যাস, নবাব ষাটটাকে ছেড়ে দিয়ে মুর্শিদাবাদ পালালেন, আর আমাদেরও ঘাম দিয়ে জ্বর ছাড়লো। তোরা সব খুশি তো? হ্যাঁ, এবার তাহলে আমি রাজসভায় যাই। কাল কিন্তু আর একটা গল্প বলতে হবে। আচ্ছা বাবা, আচ্ছা, বলবো বলবো। মহাজন ভাইয়া, ও মহাজন ভাইয়া, বাড়ি আছো নাকি? কে? আমি গোপাল। তাই সাত সকালে কি ব্যাপার? এই ওই সাত সকালেই আসতে হলো ভাইয়া। আমি বড্ড বিপদে পড়েছি। বিপদে না পড়লে কেউ আমার কাছে আসে নাকি? বলো বলো, কি দরকার বলো। দরকার বলে দরকার, আমাকে আমাকে এক্ষুনি 1000 দিয়ে টাকা ধার দিতে হবে। ধার দিতে বললেই হলো? আমি তো এমনি এমনি। না না না, এমনি এমনি দিতে হবে না ভাইয়া, আমি সুদ দেবো। সুদ যে দেবে সে তো আমি জানি। হাজার হোক, তুমি মহারাজ কেষ্টচন্দ্রের পেয়ারের লোক বলে কথা। হ্যাঁ, পেয়ারের লোক ঠিকই, কিন্তু কিন্তু মহারাজ তো তীর্থে গেছেন। অগত্যা আমি ভরসা। কি বলো? কি আর বলি মহাজন, সবই তো বুঝতে পারছো। তা টাকাটা শোধ দেবে কবে? শোধ দেব ঠিক 1 বছর পর। হ্যাঁ, সুদ সমেত, কিন্তু সুদ সমেত শোধ দেব। সুদ সমেত তো বটেই, কিন্তু কিন্তু বেশি দিন নয়, পাক্কা ওই 1 বছর পর কিন্তু। হ্যাঁ, পাক্কা 1 বছর পরই দিয়ে দেবো, বুঝলে? এসো এসো এসো, ভেতরে এসো, ঋণপত্র তৈরি করতে হবে না? যাক, ঋণপত্র তৈরি হয়ে গেল, সইও করে দিয়েছি। এবার টাকাটা দেবে কি? দেব না বলেছি কি? দাঁড়াও, হ্যাঁ, এই নাও, পাক্কা 2000 আছে। দাও দাও দাও। দেখি দেখি দেখি, 1 2 3 4, 2000ই আছে। ধন্যবাদ মহাজন ভাইয়া, ধন্যবাদ, তুমি অনেক উপকার করলে। এখন আমি আসি। একে কে এক, দেখ গোপালের ট্যাগ, ফাঁকা থেকেও হঠাৎ কেমন উঠলো এখন ভোরে।
বাড়ির দিকেই তাই তো গোপাল যাচ্ছে এবার ফিরে, তোর সয় না তা দিনা তাকতা দিনা তাকতা দিনা তা না, আনন্দে তাই গাইছে গোপাল মিষ্টি এই সুরে, পারিস যদি গা। এই যে চললে কোথায় গোপাল ভাইয়া? দরবার তো বন্ধ। দরবার যে বন্ধ সেটা সবাই জানে, তা তুমি মন্ত্রী মশাইয়ের কথায় আবার কার সর্বনাশ করতে বেরিয়েছে শুনি? সর্বনাশ করতে বেরিয়েছি? না না গোপাল, সেদিনের ঘটনার জন্যে আমি সত্যিই লজ্জিত। লজ্জিত? আরে লজ্জা শরম তোমার আছে তাহলে? যাকে তুমি তোমার পথ দেখো, আমার কাজ আছে। কাজ আছে আমারও ভায়া, একবার কবিরাজের কাছে যেতে হবে বুঝলে। যেতে হবে তো যাও না বাবা। এক একে এক দেখ গোপালের ট্যাগ, ফাঁকা থেকেও হঠাৎ কেমন উঠলো এখন ভোরে, বাড়ির দিকেই তাই তো গোপাল যাচ্ছে এবার ফিরে, তোর সয় না তা দিনা তাকতা দিনা তাকতা দিনা তা না। মরেছে, যেখানে বাঘের ভয় সেখানেই দেখছে সন্ধে হয়। বেটা বেটা মহাজন দেখে এদিকেই আসছে। এই দেখো, শোনেই না যে দেখছি। ওরে 1 বছর পেরিয়ে গেছে, দেখলেই টাকা চাইবে রে। কেটে পড়ি, মানে মানে কেটে পড়ি। ও গোপাল না, বেটাকে পাকড়াও করতেই হবে দেখছি। বেটা ভেগে গেল, ধুর। গোপাল, এই রে ও গোপাল, আবার মহাজন। বাপরে বাপ, কাল কোনো মতে বেঁচেছি, আজ ধরতে পারলে না একেবারে তক্তা করে দেবে। সরে পড়ি। গোপাল দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, গোপাল বুলটুকে হাতে পাই একবার। বেটা আবার পালালো। না, এবারে দেখছি বাড়িতেই যেতে হবে। মহাজন এসে পড়লো বলে পকেট তো গড়ের মাঠ, টাকাটা ফেরত দিই কি করে? পালাই কোথায়? কোথায় গোপাল? বাড়ি আছো নাকি গোপাল ভায়া? আমি মহাজন। যা ভেবেছি, মহাজন বেটা ঠিক এসে হাজির। আসুন আসুন আসুন, ভেতরে আসুন মহাজন ভায়া, আসুন আসুন। বসতে আমি আসিনি ভায়া, রাস্তায় তো তোমাকে ধরা যায় না, ঠিক পকল মুছির মতো পিছলে পিছলে যাও, তাই বাড়িতেই আসতে হলো। আমার টাকাটা ফেরত দাও। এই দেখো, ফেরত দাও বললে কি আর দেওয়া যায়? টাকাটা ফেরত দেবার এখনো তো সময় হয়নি মহাজন ভায়া। সময় হয়নি কি বলছো হে? হ্যাঁ, পাক্কা 1 বছর পেরিয়ে গেছে, সময় হয়নি কি বলছো? পেরিয়ে গেছে বললেই হলো? ঋণপত্রটা ভালো করে দেখো। ভালো করে দেখেই এসেছি ভায়া। তা ভালোই ভালোই টাকাটা ছাড়বে নাকি রাজামশাইকে গিয়ে বলবো? ও, রাজামশাইকে গিয়ে বলতে চাও? হ্যাঁ, সে তুমি বলো গে। টাকা ফেরত দেবার সময় হয়নি এখনো, ব্যাস। ব্যাস বললেই হলো? হ্যাঁ, ব্যাস বললেই হলো? ঠিক আছে ঠিক আছে, আমি চললুম রাজ দরবারে তোমার নামে নালিশ টুকতে। এবার বুঝবে ঠেলা। খেলা বোঝাবে আমাকে? হ্যাঁ, আমিও গোপাল ভাঁড়, দেখি
কার ঠেলা কে সামলায়। আরে বাবা, ঘরে বসে থাকলেই চলবে? চাল যে বাড়ন্ত, সে খেয়াল আছে? খেয়াল আছে গিন্নি, খেয়াল আছে, সব খেয়াল আছে। তবে কি না তবে কি না? কি কি তবে কি শুনি? একবার গেলেই তো পারো রাজদরবারে। রাজদরবারে আমি না গেলেও রাজপ্রহরী এলো বলে মহাজন নালিশ ঠুকতে গেছে মহারাজের কাছে। মহারাজের কাছে নালিশ? কেন, কি করেছো তুমি? নিশ্চয় নিশ্চয় কোনো গোল পাকিয়েছো। আরে বাবা, গোল কেন পাকাবো গিন্নি? আসলে ওই মহাজনের ঋণটা এখনো শোধ করতে পারেনি কিনা। সমন এলো বলে। সমন আছে, সমন। গোপাল দাদা, গোপাল দাদা, এক্ষুনি দরবারে যেতে হবে, রাজার হুকুম। রাজার হুকুম যখন, চলো তবে যাই। তাহলে মহাজন ভাইয়া নালিশ ঠুকেই ছাড়লে, কি বলো? কি আর বলবো বলো গোপাল, সবই তেনার ইচ্ছা। এনার যখন ইচ্ছে দেখাই যা তিনি কি করেন। গোপাল, তোমার নামে যে নালিশ আছে, তুমি মহাজনের টাকা ফেরত দাওনি। আগে মহারাজ, ফেরত যে দেইনি সেটা ঠিক। আসলে ওই টাকাটা ফেরত দেবার সময়ই হয়নি এখনো। এখনো সময় হয়নি বলছো গোপাল? এই দেখুন মহারাজ, ঋণপত্র দেখুন। কিন্তু ঋণপত্রে তো দেখছি 1 বছর পেরিয়ে গেছে, আর তোমার সইটাও বেশ পরিষ্কার। পরিষ্কার তারিখটাও। মহারাজ দেখুন ভালো করে। ভালো করে দেখেই তো বলছি, 12 মাস তো পেরিয়ে গেছে। হ্যাঁ, 12 মাস পেরিয়েছে তো, তাহলে আরো 6 মাস বাকি আছে। 6 মাস বাকি? সে কি করে হয় মহারাজ? কি করে হয় সে তো আপনি ভালো করেই জানেন মহারাজ। একবার চিন্তা করে দেখুন, সেদিন রাজসভায় মন্ত্রী মশাইকে কি বলেছিলেন? মনে পড়ছে? মনে পড়ছে বোধ। দাও একটু ভেবে নি। গোপাল, আজকাল তুমি বড্ড উল্টো পাল্টা কথা বলছো দেখছি। হ্যাঁ, কাল তোমাকে বলেছিলাম না যে মেপে মেপে কথা বলতে? হ্যাঁ মহারাজ, মেপে কথা বলতেই তো এটা এনেছি। বলুন কতটা মাপবো? কতটা মাপবো মানে? এই দরবারে আবার মাপার কি আছে? মাপার আছে মহারাজ, মাপার আছে। মন্ত্রী মশাই তো গতকাল আমাকে মেপে কথা বলতে বলেছেন। তা দাড়ি পাল্লা ছাড়া কথাটা মাপি কি করে বলুন? বলুন মন্ত্রী মশাই, আর কিছু বলবার আছে? গোপাল, আর মেপে কথা বলতে হবে না তোমাকে। পাল্লাটা এবার তোমার ঝোলায় পড়ো। বুঝলেন মন্ত্রী মশাই? গোপাল হলো একটা বাঘ, আর বাঘ ছুলে 18 ঘা, জানেন তো? হ্যাঁ, গোপাল, বলেছিলাম বটে, তুমি একটা বাঘ। ঠিক মহারাজ, একটা বাঘ যখন, তখন আমার ছোঁয়ায় একটা বছর 12 কেন হবে মহারাজ? বাঘে ছুঁলে তো 18 ঘা। নয় কি করে বলি গোপাল? তোমার মতলবটা এতক্ষণে আমার কাছে পরিষ্কার হলো। সত্যি গোপাল, তোমাকে নিয়ে আর পারা যায় না।
মহাজন, ওই 6 মাস পরেই না হয় আপনি আসুন। তখন গোপাল টাকা দিতে না পারলে টাকাটা না হয় আমি দিয়ে দেব। দিয়েই যখন দেবেন মহারাজ, আজই দিলে হতো নাকি? তা হতো, কিন্তু তাতে গোপালের কথার খিলাপ হয়ে যাবে নাকি? ও গোপাল ভায়া, তুমি একটু বলো না মহারাজকে। মহারাজ, আমি আপনার ভরসাতেই। আমার ভরসাতে? হ্যাঁ, তা আমার ভরসায় আর কজনের কাছে ধার করেছো? হ্যাঁ, আর কজনের কাছে নয় মহারাজ, শুধু এই একজনের কাছেই। এটা দিয়ে শুরু, শেষও এই টাকা দিয়ে। এই টাকাটা তাহলে দিয়ে দেব বলছো? বলছি মহারাজ, আপনি বরং টাকাটা দিয়েই দিন। কি মহাজন, খুশি তো? আমি খাজাঞ্চিকে বলে দিচ্ছি, আপনি টাকাটা নিয়ে যান। ঠিক আছে? ঠিক আছে মহারাজ, মহারাজের জয় হোক। হ্যাঁ, এই হচ্ছে 18 ঘায়ের গল্প। যা, তোরা আবার বাড়ি ফিরে পড়তে বসগে যা। আর হ্যাঁ গুলটে, শোন, কাল যদি ঠিকঠাক উত্তর দিতে না পারিস তো তোর একদিন কি